আজকে আমরা আমাদের জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের আমাদের দেহের একটি চমৎকার অঙ্গের সম্পর্কে জানব, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় জৈব গবেষণাগারও বলা হয়। এখন পড়া শুরুর আগে ম্যাম তোমাদেরকে একটা প্রশ্ন করি। আমরা এখানে কে কে বার্গার, ফাস্টফুড বা চর্বিযুক্ত খাবার যা বাহিরে পাওয়া যায় আমরা খুব মজা করে খাই না? কে কে পছন্দ করি না? সবাই পছন্দ করি? বাহ। আচ্ছা, তোমরা তো জানো এই যে আমরা চর্বিযুক্ত খাবারগুলো খাচ্ছি, এগুলোতে প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল, প্রিজারভেটিভ রয়েছে না? তারপর আমরা অসুস্থ হলে যে মেডিসিনগুলো খাই, এগুলোতেও কিন্তু সাইড ইফেক্ট বলতে একটা বাক্য আছে। তাহলে এই যে বিষাক্ততা আমরা দেহে নিচ্ছি, আমরা কেন তাৎক্ষণিক অসুস্থ হয়ে মারা যাচ্ছি না? কেউ কি বলতে পারো? হ্যাঁ জাহিদ, দাঁড়াও। চমৎকার চেষ্টা করেছো, সিট ডাউন। ম্যাম বলছি, আসলে আমাদের পাকস্থলিতে যেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জীবাণু ধ্বংস করতে পারলেও কিন্তু কেমিক্যাল বা রাসায়নিক কোনো বিষাক্ততা আমাদের ধ্বংস করতে পারে না। এই ধ্বংস করার জন্য আমাদের দেহের একটি অঙ্গ খুবই গুরুত্ব সহকারে কাজ করে। আচ্ছা, আমরা আমাদের এতক্ষণ যে অঙ্গটি নিয়ে আমাদের দেহের আলোচনা করছিলাম, এখন আমরা ভিজুয়ালি এটা দেখব, এটার গঠন, আকার। এই অঙ্গটি হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার। ওকে, আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি এটা লালচে খয়েরি রঙের হয় এবং এর দৈর্ঘ্য হয় একজন সুস্থ মানুষের 15 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত এবং এর ওজন হয় মিনিমাম একটা ছোট তরমুজের মতো। ধারণা করতে পারো কতটুকু ওজন হতে পারে? বলো আনিকা, দাঁড়াও। 1 কেজির মতো হবে। ভেরি গুড, চেষ্টা করেছো, খুব ভালো। এর ওজন হতে পারে 1.5 থেকে 2 কেজির মতো একজন সুস্থ মানুষের। এর অবস্থান যদি আমরা এই যে যকৃতের অবস্থান যদি আমাদের দেহে চিন্তা করি, তাহলে আমাদের পেটের ডান দিকে এবং ফুসফুসের নিচে এটি অবস্থিত এবং এটির রং আমি কি বলেছিলাম? লালচে খয়েরি। ভেরি গুড। আচ্ছা শোনো, আরেকটি প্রশ্ন করতে পারি। আমাদের ফুসফুস প্রতিনিয়ত যে ধুকধুক করে বা পাম্পিং হচ্ছে, আমাদের এই লিভার কি বা যকৃৎ কি পাম্পিং করে? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, স্ট্যান্ড আপ সিয়াম। ম্যাম, আমার মনে হয় যকৃতের ফুসফুসের মতো নিজস্ব পাম্পিং ক্ষমতা নেই, তাই এটি স্থির হয়ে কাজ করবে। ভেরি গুড, সিট ডাউন। একদম সুন্দর কথা বলেছো। আমাদের এই যকৃৎ এক জায়গায় স্থির থেকে ও বিভিন্ন আমাদের দেহের এনজাইমের সমন্বয়ে অনেক কাজ সম্পন্ন করে আমাদের শরীরের জৈব গবেষণাগার হিসেবে। এর মধ্যে আমরা জানি একটা ল্যাবরেটরি, পৃথিবীর যত বড়ই ল্যাবরেটরি হোক, 50টির বেশি কোনো কেমিক্যালি রিয়েকশন সম্পাদন করতে পারে না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের দেহের এই লিভার 500রও বেশি জৈব কেমিক্যাল রিয়েকশন ওর ভিতরে সম্পাদন করে আমাদেরকে সুস্থ রাখছে এবং জীবাণু থেকে আমাদেরকে সেভ করছে। এবার চলো আমরা জানি এর মধ্যে আমাদের কি কি রাসায়নিক বদল ঘটে। আমরা যখন রোজা থাকি বা উপোস থাকি, তখন আমাদের শরীর কি একদম আমরা নুয়ে পড়ি? আমাদের শরীর কিন্তু শক্তি দেয়। এই শক্তি আমরা কোথা থেকে পাই? ফারিন, দাঁড়াও। ওই যে যকৃৎ গ্লাইকোজেন জমানো ছিল, ওটা থাকার সময় ওটা আবার গ্লাইকোজেনকে ফিরে পাঠায়। ভেরি গুড, বসো। আমরা যখন মিষ্টি জাতীয় খাবার বা ভাত বা রুটি খাই, তখন আমাদের ব্লাড এর গ্লুকোজ সাপ্লিমেন্ট হয়। তখন অতিরিক্ত গ্লুকোজটা ব্লাডের যকৃৎ করে কি ব্যাংক হিসেবে স্টোরেজ করে এই গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে জমা রাখে। তখন আমরা যখন রোজা রাখি, তখন আমাদের শক্তি যোগান দেওয়ার জন্য এই গ্লাইকোজেন যকৃৎ আমাদেরকে আবার গ্লুকোজ রূপে শরীরে কি যোগান দেয়? শক্তি যোগান দেয়, যার ফলে আমরা রোজা রাখলেও খুব ক্লান্ত ফিল করি না, এনার্জেটিক কিছুটা ফিল করি। শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য নয়, আমাদের মাংস বা প্রোটিন জাতীয় খাবার যখন আমরা খাই, তখন আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। যকৃৎ কী করে? এই অ্যামাইনো অ্যাসিডকে অ্যামিনোতে পরিণত করে। কিন্তু অ্যামিনো খুবই বিষাক্ত একটি পদার্থ, যা আমাদের বাঁচার জন্য খুবই ক্ষতিকর। তখন তৎক্ষণাৎ এই যকৃৎ বা লিভার আমাদের এই অ্যামোনিয়াকে
কম ক্ষতিকর ইউরিয়াতে রূপান্তর করে, যেই ইউরিয়া আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশন হয়ে যায়, যার ফলে আমরা বেঁচে যাই। কথা বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড। এছাড়া এই যে এরপরে আমরা আরেকটি অঙ্গাণু দেখব। এই যে দেখো, যকৃতের নিচে নাশপাতির মতো যে সবুজ অঙ্গটি আমরা দেখছি, এর নাম হচ্ছে পিত্তথলি। কি? পিত্তথলি। পিত্তথলিতে সবসময় পিত্ত রস জমা হয়। এই পিত্ত রস সৃষ্টি করে যকৃৎ। যকৃৎ থেকে পিত্ত রস এসে আমাদের পিত্তথলিতে জমা হয়। এই জমাকৃত পিত্তরস আমাদের ক্ষুদ্রান্ত্র দিয়ে এসে আমরা যেই চর্বিযুক্ত খাবারগুলো খাচ্ছি সেগুলোকে ছোট ছোট দানায় রূপান্তর করে, যা তোমরা ভিজুয়ালি দেখছো, ছোট ছোট দানায় রূপান্তরিত করে। ফলে চর্বিগুলো সহজে আমরা কি করতে পারি? ডাইজেশন বা হজম করতে পারি। হ্যাঁ, দাঁড়াও দিহান, কিছু বলবে? জি বলো। আমার এক আত্মীয়ের পিত্তথলিতে পাথর হয়, অপারেশন করে পিত্তথলি ফেলে দেওয়া হয়। এখন ওনার পিত্তরস দ্রবটি কোথায় জমা হয় এবং চর্বিযুক্ত খাবার কিভাবে হজম হয়? খুব সুন্দর একটি প্রশ্ন করেছে দিহান। বসো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। আমাদের সমাজের ধারণা হচ্ছে পিত্তরস হয়তো পিত্তথলিতেই উৎপাদন হয় এবং জমে থাকে, কিন্তু এটি একটি ভুল ধারণা। আমাদের পিত্তরস উৎপাদন হয় আমাদের যকৃতে। পিত্তথলি শুধুমাত্র হচ্ছে জমাদার বা ব্যাংকের মতো জমিয়ে রাখে পিত্তরসটাকে। তো দিহান যে কথাটা বলেছে, ওর আত্মীয়র পিত্তথলিতে পাথর হওয়াতে পিত্তথলিটি কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন ওর প্রশ্ন কোথায় জমা হচ্ছে? আসলে যখন পিত্তথলিটাকে কেটে ফেলে দেওয়া হয় তখন পিত্তরস জমিয়ে থাকার মতো কোনো অপশন আর থাকে না। তখন কি হয়, যকৃৎ থেকে ফোটায় ফোটায় পিত্তরসগুলো সরাসরি আমাদের পাকস্থলিতে গিয়ে পৌঁছায়। তখন ওই পাকস্থলিতেই কি চর্বির ভাঙন ঘটে। এই কারণে যাদের পিত্তথলির অপারেশন হয় তাদেরকে ডাক্তার বলে যে আপনারা বার্গার, বিরিয়ানি এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না। আর যদিও খান, খুবই সামান্য পরিমাণে, কারণ ওগুলো ভাঙার জন্য, চর্বিগুলো ভাঙার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের পিত্তরস জমা নেই। তাই ওনাদেরকে বলা হয় কম পরিমাণে খেতে, যেন সাপ্লিমেন্ট অনুযায়ী ওনারা এটা হজম করতে পারে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকের বিষয়ে আমরা কি কি জানলাম? আমাদের দেহের ভিতরের সবচেয়ে ভারী এবং বড় অঙ্গ কোনটি? যকৃৎ। এর উচ্চতা কত? 15 থেকে 20 সেন্টিমিটার। এর ওজন 2 থেকে 2.5 কেজি। আচ্ছা, ও আমাদের কি কি তো রাসায়নিক বদল ঘটায়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, আবার গ্লাইকোজেনকে আমাদের গ্লুকোজে রূপান্তরিত করে শক্তি যোগান করে, এবং মাংস এবং প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডকে অ্যামিনো থেকে ইউরিয়াতে রূপান্তর করে, রাইট? এরপরে আমরা কি জানলাম? পিত্তরস সম্পর্কে জানলাম। এখন ক্লাস শেষে ম্যাম একটা কথাই বলবো যে লিভার যেমন আমাদের প্রতিনিয়ত আমাদের বিষাক্ততা ফিল্টারিং করে বা সব ধরনের বিষাক্ত খাবারের রিয়েকশন থেকে আমাদেরকে বাঁচাচ্ছে, ঠিক তেমনি আমাদের বাবা মা বা শিক্ষক বা তোমাদের বাবা মা বা শিক্ষক সব প্রতিকূলতা ফিল্টারিং করে বা সব বিপদ থেকে আমাদের সেভ করছে না? তাই আদর করে আমাদের শিক্ষক বা বাবা মারা তোমাদেরকে বলে না যে আমার কলিজার টুকরা? তার মানে যে আমাদেরকে এত প্রতিকূলতা থেকে বাঁচাচ্ছে, সেটা আমাদের দেহের অঙ্গ লিভার হোক বা আমাদের বাবা মা বা টিচাররা হোক, তাদেরকে সুস্থ রাখাটা আমাদের জন্য জরুরি না? তাই আমরা ওনাদেরকে সবসময় ভালোবাসবো এবং ওনাদের কথাগুলো মেনে চলবো। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝেছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।